প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি রায়না জারিন। চট্টগ্রামে সিরিজ ডিসাইডারের আগে সকাল সকাল অনুশীলন করেছে টিম বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ম্যাচে নামার আগে উইকেট নিয়ে ব্যস্ত সময় পার করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে পেসারদের নিয়েই পরিকল্পনা সাজাতে চাইবে টাইগাররা। তাই অনুশীলনে পেসারদের নিয়ে আলাদা বৈঠকও করেছেন হেড কোচ ফিল সিমন্স। এদিকে প্রথম দুই ম্যাচ মিস করা মুস্তাফিজকে তৃতীয় ওয়ানডেতে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনে 4 ওভারের মতো বলও করেছেন ফিজ। তবে এই ম্যাচে সবার নজর থাকবে পেস সেন্সেশন নাহিদ রানার দিকে। নাহিদের সাম্প্রতিক ফর্ম টাইগার দলে যোগ করবে বাড়তি অনুপ্রেরণা। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলন সেরেছে টাইগাররা। বিকালে অনুশীলন করবে নিউজিল্যান্ড। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেদওয়ান, টাইগারদের অনুশীলন কেমন দেখলেন এবং চট্টগ্রামের উইকেট কেমন হবে বলে মনে করছেন? যেটা বলছিলেন, চট্টগ্রামের এই উইকেট আসলে ব্যাটারদের জন্য স্বর্গীয়। আমরা সকলেই জানি, সেটা ট্রেডিশনটা সেটা বলে। কিন্তু এবার সম্ভবত বাংলাদেশের যে প্ল্যানটা কিংবা পরিকল্পনাটা, এটা পুরোটাই হবে পেসার বান্ধব। অর্থাৎ নাহিদ রানা এই একটা প্লেয়ার আসলে পুরো বাংলাদেশের পরিকল্পনা, পুরো বাংলাদেশের পার্সপেক্টিভটাই চেঞ্জ করে দিয়েছে। নাহিদ রানা যেভাবে বল করছেন, বা আমরা জানি হোম অফ ক্রিকেটের সর্বশেষ দুইটা সিরিজে আসলে ফাইফার নিয়েছেন তিনি। এবং এই মাঠটার কথা যদি স্পেশালি বলি, এই মাঠে আজকে সকালবেলা যখন মিরাজ এসে প্রথমে উইকেট নিয়ে অনেকক্ষণ সময় তিনি কথা বলেছেন পিচ কিউরেটর টনি হ্যামিংয়ের সাথে। এরপরে কোচ এসেছেন এবং কোচ এসেও কিন্তু পিচ নিয়ে খুব একটা গবেষণা চলেছে তাদের। তারপরে আসলে পেসার নাহিদ রানাকে ডাকা হয়েছে এবং তাকে নিয়ে সব কিছু একটা পরিকল্পনা সাজানোর মতো পরিস্থিতি এখানে আমরা দেখতে পেরেছি। পরে হেড কোচ ফিল সিমন্স তিনি কিন্তু পেসারদের নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করেছেন। অর্থাৎ বাংলাদেশের এই যে পেসারদের যে একটা নতুন যুগ চলে এসেছে বাংলাদেশের ক্রিকেটে, পেসাররা যেভাবে ডমিনেটটা করছে, সেই পেসারদের নিয়েই কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে যে শেষ ওয়ানডেটা, সেই শেষ ওয়ানডেটা জেতার জন্য পরিকল্পনা সাজাবে। এবং অন্যদিকে আমরা মুস্তাফিজের কথা বলতে পারি। মুস্তাফিজ আসলে খুবই আনলাকি। একেবারে প্রথম ওয়ানডের আগে টসের ঠিক আগ মুহূর্তে তিনি একটা পায়ে চোট পান এবং পায়ে চোটের কারণে তিনি ম্যাচটা খেলতে পারেননি। পরের ম্যাচেও তিনি ছিলেন না। তবে আশা করা হচ্ছে, কিংবা আমরা যে কথাবার্তা শুনতে পাচ্ছি, শেষ যে ওয়ানডেটা, সেই শেষ ওয়ানডেতে তাসকিনকে রেস্ট দিয়ে হয়তোবা মুস্তাফিজুর রহমানকে ট্রাই করা হতে পারে। তো বাংলাদেশের সব পরিকল্পনা আসলে ওই পেসার বান্ধব নিয়ে। অন্যদিকে ব্যাটারদের কথা বলবো। ব্যাটারদের অনুশীলন চলছিল, শান্ত আলাদাভাবে অনুশীলন করছিল। আমরা জানি শান্ত শেষ ম্যাচটাতে যেভাবে খেলেছেন, তিনি যেভাবে পারফর্ম করেছেন, 50ও পেয়েছেন। সে শান্ত কিন্তু ক্র্যাম্পের কারণে ওদিন ম্যাচ থেকে উঠে গিয়েছিল। পরে আসলে তাকে আবারও নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর আজকে তিনি প্র্যাকটিস করেছেন এবং বেশ স্বাচ্ছন্দ্যেই তিনি প্র্যাকটিসটা করেছেন। সৌম্য সরকারও নিজেকে ফিরে পাবার চেষ্টা। আমরা যদি বলি, দ্বিতীয় ওয়ানডেতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেভাবে নিজের নামের সাথে সুবিচারটা করতে পারেননি। হয়তোবা চট্টগ্রামের যেহেতু ব্যাটাররা একটু সুবিধাটা পায়, সেই জায়গায় হয়তোবা সৌম্য সরকার বাংলাদেশের জন্য এক্সপেক্টর হইতে পারে যদি তিনি 3-এ খেলতে পারেন। অন্যদিকে 11-এ আসলে চেঞ্জ কয়টা আসতে পারে একটু ছোট্ট করে বলবো। ডায়না, একটু সময়টা নিচ্ছে আপনার কাছে। উইকেটে সম্ভবত 3 পেসার নিয়ে খেলানো হবে এবং মেহেদী হাসান মিরাজ রিশাদের জায়গায় তানভীরকে নেওয়া হয় কিনা, এটা নিয়ে একটা কথাবার্তা চলছে। এখন শেষ পর্যন্ত দেখা যাবে। আগামীকাল ম্যাচ, যেহেতু সকালবেলা ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ কি রেজাল্ট করে এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজটা জিততে পারে কিনা, সেটাই আসলে বড় চ্যালেঞ্জ। ডানা। ধন্যবাদ রেদওয়ান। অনূর্ধ্ব 20 সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক ও 50,000 টাকার চেক তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে গুলশানে সিটি ভবনের অডিটোরিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাফুফের সভাপতি তাবিত আউয়াল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আসাদুজ্জামান, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে উল্লেখ করে বলেন, এই ফুটবলাররা একদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সেজন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। উত্তর সিটি কর্পোরেশন ভবনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখান থেকে সাফ জয়ীদের সংবর্ধনার খবর জানাবেন তিনি। আমরা চলে যাব তার কাছে। মুশফিক, সাফ জয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে, গোটা প্রোগ্রামটা আসলে কেমন ছিল জানাবেন এবং সংবর্ধনা পেয়ে ফুটবলাররা কি বলছেন?
না, যে প্রোগ্রামটা হয়েছে আজকে সত্যি প্রাণবন্ত একটা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবজয়ী দলের প্রত্যেকটা খেলোয়াড়। শুধু বিদেশি যে কজন খেলোয়াড় ছিলেন তারা ছিলেন না, তারা বাদে বাকি খেলোয়াড়রা ছিলেন। এবং যে যার ক্লাব থেকে এসেছেন, কেউ বাড়ি থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন এবং সকল বন্ধুদের আমরা দেখেছি যে তারা যে একসাথে খেলেছেন, একসঙ্গে থেকেছেন এবং তার প্রেক্ষিতে দীর্ঘদিন পরে তাদের দেখা হয়েছে। তারা কিন্তু একে অন্যের প্রতি দারুণ আন্তরিকতা নিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যাই হোক, অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, ছিলেন আহ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, ছিলেন প্রশাসক। সকলে মিলে কিন্তু আজ এই সাবজয়ী দলটাকে সম্বর্ধনা দিয়েছেন এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথিরা তাদের নিজেদের বক্তব্যে বলেছেন এই দলটার প্রতি তাদের প্রত্যাশার কথা। তারা চান যে এই দলটাই যে বন্ডিংটা তৈরি হয়েছে সেই বন্ডিংটা নিঃসন্দেহে বছর পেরিয়ে আবার বছর এবং একটা পর্যায়ে জাতীয় দলে তারা কিন্তু রূপান্তরিত হবে এই ফুটবলাররা এবং এই রূপান্তর বাংলাদেশের ফুটবলে একটা বড় পরিবর্তন এনে দেবে, এটা তাদের প্রত্যাশা। এবং সেই জায়গায় আমরা খেলোয়াড়দের সাথে কথা বলেছিলাম। খেলোয়াড়রা যেমন বলছেন যে যেভাবে ফুটবল ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়, সেই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতা পেয়েছেন, যে অভ্যর্থনা পেয়েছেন, যে সম্বর্ধনা পেয়েছেন, সেই সম্বর্ধনার প্রেক্ষিতে ফুটবলাররা কিন্তু অত্যন্ত খুশি এবং তারা বলছেন তারা নিজেদের উজাড় করে দেশের জন্য হয়ে খেলবেন। এই সম্বর্ধনা বা এই ধরনের যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি অব্যাহত থাকে তাহলে নিশ্চয়ই এই ফুটবলাররাই বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলকে আরো অনেক দূর নিয়ে যাবে। তেমন প্রত্যাশা কিন্তু ফুটবলারদেরও। ধন্যবাদ মুশফিক। 2 মাসের মধ্যে বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযুক্ত করে গড়ে তোলা হবে। বিসিবি ও এনএসসির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ে নারী বিপিএলকে সামনে রেখে দ্রুত কাজ শুরু করার কথা জানিয়েছে এনএসসি। মাঠে ড্রেনেজ সিস্টেম ঠিক করা, ড্রেসিং রুম, প্রেস বক্স, ওয়াশরুম সহ বেশ কিছু কাজ হাতে দেয়া হবে বলে জানিয়েছে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। সেই সাথে গ্রিন গ্যালারি ঠিক করার উদ্যোগও নিয়েছে বিসিবি। পরবর্তীতে আন্তর্জাতিক স্টেডিয়ামের ক্রাইটেরিয়া ফুলফিল করার কাজে মনোযোগ দেবে বিসিবি ও এনএসসি। লা লিগার শিরোপা দৌড়ে চাপ বাড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। বার্নাবিউতে আলাভেজের বিপক্ষে 2-1 গোলের জয় তুলে নিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে তারা। একটি করে গোল করেছেন এমবাপ্পে ও ভিনিসিউস। বিস্তারিত কেমসনের রিপোর্টে। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে নিখুঁত শট, গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই কাঁপল জাল। দৃষ্টিনন্দন গোল, কিন্তু ভিনির সেই উদযাপন কই? উল্টো হাত জোর করে ক্ষমা চাইলেন রিয়াল ফ্যানদের কাছে। ম্যাচের শুরুতেই দুয়োধ্বনি শুনতে হয় ভিনি এমবাপ্পেদের। সমর্থকদের সমালোচনার জবাব মাঠেই দিয়েছেন এই দুই রিয়াল তারকা। সান্তিয়াগো বের্নাবেউয়ে তাদের একটি করে গোলে আলাভেজকে 1-0 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। খেলার বয়স যখন 30 মিনিট, গোল পান এমবাপ্পে। তবে তার গোলে প্রতিপক্ষের অবদানই বেশি। রিয়াল ফরওয়ার্ডের জোরালো শটটি আলাভেসের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় গোলপোস্টে। 1 গোলের লিড নিয়ে মাঝ বিরতিতে যায় আরবেলোয়ার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান ভিনিসিউস জুনিয়র। শেষ দিকে টনি মার্তিনেজ গোল করে ব্যবধান কমালেও জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে ছিল রিয়াল। প্রায় 62% পজিশন রেখে একের পর এক আক্রমণ করেছে তারা। যদিও আলাভেসও লড়াই করেছে চোখে চোখ রেখে। রিয়ালের 26 শটের বিপরীতে 15টি শট নিয়েছে তারা। এই জয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল। 32 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে তারা এখন 2 নম্বরে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে 6 পয়েন্টে। টানা 4 ম্যাচ পর জয় পাওয়ায় আত্মবিশ্বাসও ফিরে পেল দলটি। মৌসুমের শেষ দিকে প্রতিটি ম্যাচই এখন ফাইনাল রিয়ালের জন্য। বার্সেলোনার ভুলের অপেক্ষায় থেকে নিজেদের ম্যাচ জিততেই হবে তাদের। অন্যদিকে অবনমন এড়াতে লড়াই চালিয়ে যেতে হবে আলাভেসকে। কেএম সনি, স্টার নিউজ। রুহুল আমিন জয়পুরহাটের স্বেচ্ছাসেবী এক তরুণ, যার উদ্যোগে এগিয়ে যাচ্ছে জাতীয় খেলা কাবাডি। তার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাচ্ছেন নারী খেলোয়াড়রা। জয়পুরহাট থেকে আল মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছু মানুষ নিভৃতিতে ছড়ায় আলো, কোনো দাবি নেই, নেই কোনো ক্লান্তি। আপন মহিমায় দেশের দায়িত্ব নিঃস্বার্থভাবে তুলে নেন নিজ কাঁধে। তেমনই এক স্বপ্নবাজ তরুণ রুহুল আমিন, যার কারণে এখন প্রতিদিন বিকেল হলেই প্রাণ ফিরে পায় জয়পুরহাট সার্কিট হাউস মাঠ। জমে ওঠে কাবাডি প্রশিক্ষণের ব্যস্ত আসর।
জয়পুরহাট তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদা আক্তার নিয়মিত অনুশীলন করে তিনি জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে। আমাদের বাহরাইনে একটা গেম হয়, তো ওখানে আমরা বোনস লাভ করছিলাম। তো এত কিছুর পিছনে একটাই বলতে চাই যে এই খেলার পিছনে, এত কিছু লাভ করার পিছনে আমাদের মোহাম্মদ রুহুল আমিন এর অবদান রয়েছে। রাশেদার মতোই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 30 থেকে 40 জন শিক্ষার্থী প্রতিদিন এই মাঠে ঘাম ঝরান। বিনা পারিশ্রমিকে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন রুহুল আমিন। আমরাও চাই এখান থেকে ভালো প্রশিক্ষণ নিয়ে উচ্চ লেভেলে গিয়ে দেশের জন্য ভালো কোনো পদক নিয়ে আসতে। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা হতো তাহলে আমাদের ক্ষেত্রেও একটু সুবিধা হতো এবং আমরা আরও ভালো খেলার দিকে উন্নত হতে পারতাম। আমরা 2023 সালে ইন্টার স্কুল ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমরা জয়পুরহাট জেলা আমাদের কোচের মাধ্যমে আমরা এখানে প্র্যাকটিস করে থাকি। আমাদের জীবনের লক্ষ্য আমরা বড় কিছু হতে চাই। ইনজুরির কারণে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও থেমে থাকেননি তিনি। নিজের অপূর্ণ স্বপ্ন থেকেই আজ তিনি গড়ে তুলেছেন নতুন প্রজন্মকে। আমি জেলা টিমে খেলার সময় একটা ইনজুরির কারণে আমি জাতীয় পর্যায়ে যেতে পারিনি। বিনা পারিশ্রমিকে আমি জয়পুরহাট জেলা কাবাডি একাডেমির নিজেই একজন প্রতিষ্ঠাতা হই। সাবেক ক্রীড়া সংগঠক বা সাবেক জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আমাদের লেবু স্যার, এবং আমি এই যে বিনা পারিশ্রমিকে আমি যে প্লেয়ারগুলোকে প্র্যাকটিস করাই, তাদের আমার একটা লক্ষ্য যে তারা এখান থেকে প্র্যাকটিস করে ভালো পর্যায়ে যাবে এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য তাদেরকে আমি তৈরি করেছি। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জেলা থেকে উঠে আসবে প্রতিভাবান খেলোয়াড়। রুহুল আমিন যে কাবাডি কোচ আছে, স্বেচ্ছা নিরসনভাবে তারা একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এর মতো সংগঠন আমি খুব কম দেখেছি। এরকম সংগঠকরা আছেন জন্যই আমাদের জয়পুরহাট জেলায় কাবাডি একটা ভালো ফলাফল করছে। আমি আশা করছি এই একাডেমির যে মেয়েরা এখানে যে তারা অনুশীলন করছে, এই সমস্ত মেয়েরা আমাদের খুব অতি ভবিষ্যতে আমাদের জাতীয় পর্যায়ে আমাদের কাবাডি টিমকে নেতৃত্ব দিবে। রুহুল আমিনের স্বপ্ন আর পরিশ্রমে জয়পুরহাটের এই ছোট মাঠেই হয়ে উঠবে ভবিষ্যৎ তারকাদের বড় মঞ্চ। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট। দর্শক, এই বিষয়ে জয়পুরহাট থেকে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুর্শিদুল আলম লেবু। জনাব মাহবুব, রুহুল আমিনের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ দীর্ঘমেয়াদী এবং একই সাথে টেকসই করতে আপনার কি ধরনের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন, এবং একই সাথে জানতে চাই যে গ্রাম এবং জেলা পর্যায়ে এমন উদ্যোগ থাকা সত্ত্বেও কেন আসলে জাতীয় পর্যায়ে কাবাডির বিকাশ এখনো সীমাবদ্ধ? মূল বাধাগুলো আসলে এখানে কি? ধন্যবাদ। আসলে কাবাডি হলো জাতীয় খেলা। এটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে থাকে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আমাদের কাবাডি ফেডারেশন বিভিন্ন অঞ্চলে তরুণ খেলোয়াড় তৈরির লক্ষ্যে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আমার জয়পুরহাটে রুহুল আমিন নামে একটি কোচ, কাবাডি প্রাক্তন খেলোয়াড়ের কোচ, সে একক উদ্যোগেই সে এখানে পরিচালনা করে আসছে প্রশিক্ষণ মেয়েদের, এবং আমরা যতটা পারি পৃষ্ঠপোষকতা সামান্য করে যাচ্ছে। এই পৃষ্ঠপোষকতা বড়ই অভাব। যদি পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা হয় তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় খেলার সম্ভাবনায় খেলোয়াড় তৈরি হবে, আমি বিশ্বাস করি। জনাব মাহবুব, এই ধরনের স্থানীয় উদ্যোগগুলোকে জাতীয় ক্রীড়ানীতির সঙ্গে কিভাবে যুক্ত করা যায় যাতে দেশব্যাপী আমাদের জাতীয় খেলার উন্নয়ন আরো দ্রুত হয়? ধন্যবাদ। এই সমস্ত খেলা অবশ্যই কাবাডি ফেডারেশন, বর্তমান বাংলাদেশ সরকার যথেষ্ট ভূমিকা রেখেছে ক্রীড়াঙ্গনের প্রতি। আশা করব কাবাডি যেহেতু জাতীয় খেলা, সরাসরি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাতে প্রতিনিধিত্ব করতে হবে এবং মনিটরিং করতে হবে। মনিটরিং এর মাধ্যমে সেখানে প্রশিক্ষণ নিয়মিত হচ্ছে কিনা, তার খেলোয়াড় তৈরি হচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে কিনা, পৃষ্ঠপোষকতা সহ প্রতিনিধিত্ব করতে হবে এবং সরাসরি মনিটরিং করলে অবশ্যই এই কাবাডি খেলা একদিন আমাদের বাংলাদেশে বিদেশের মাটিতে সুনাম বয়ে আনবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক দুপুর 1:30 মিনিটে। টিল দেন, স্টে উইথ স্টার প্লে।